অনেকদিন পর আবার উম অন্যরকম কথা নিয়ে আসলাম, কারণ একটা ভিডিও ছেড়েছি, আপনারা দেখেছেন। কিন্তু রাজনীতির কথা নিয়ে তো সে ভিডিও ছিল না, অন্যরকম আমেজ ছিল। সেই ভিডিওটা দুদিন আগেই আমরা আপলোড করেছি মুখর বাংলায়। চলে যাওয়ার 1 বছরের যে আহ, স্মারক গ্রন্থ, সেটা উপজীব্য ছিল। সেটার ভিউয়ারশিপ, যে যিনি চলে গেছেন তার জন্য আহ, যথেষ্ট, আমার চ্যানেলের তুলনায় ভিউয়ারশিপটা ভালোই হচ্ছে। সেটা দেখে আনন্দ হচ্ছে যে মানুষটির আহ, যে অবদান আপনাদের কাছে সেটা ফুরিয়ে যায়নি। অর্থাৎ পঙ্কজ দত্ত, যিনি আমাদের মধ্যে নেই, তার চলে যাওয়ার 1 বছরেও যে এতটা আবেগ আপনারা দেখিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আজকে আবার সেই রাজনীতির কথায় আসি। কিন্তু বিশ্বাস করুন, এই রাজনীতির ব্যাপারটায় এত উপাদান এই মুহূর্তে যা চলছে, যে এত কষ্ট, উম, শিক্ষকদের চাকরি নিয়ে এত জটিলতা হচ্ছে, আহ, আদালতে আমরা দেখছি সেটা যেমন কষ্ট, কিন্তু এসআইআর এর কষ্ট, কত নাম বাদ যাবে সেই উল্লাস আনন্দ এক একজনের, বা সত্যিকারেরই কিছু ভুয়ো নাম ঢুকে থাকে প্রত্যেকবার, তার জন্য তো আনন্দ হতেই পারে আম, সাধারণ লোকের। আবার যাদের কোনো দোষ নেই তাদের নামও চলে যাচ্ছে। এই সমস্ত ব্যাপারে জটিলতার মধ্যে হঠাৎ করে সেই বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে, আমরা যে বংশ তালিকা মুখস্থ রাখতাম ইতিহাসের পাতায়, তারা সব উঠে এসেছেন। এখন যাদের আহ খুব একটা গুরুত্ব ছিল না, যে দুজন হুমায়ুন কবিরের, দুজনেই আহ রুলিং পার্টির সম্পদ, এমএলএ, একজন মুর্শিদাবাদের আর একজন দিনাজপুরের বোধহয়। তো এই দুজন হুমায়ুন কবির এমএলএ, এবং সেই এমএলএ দুজন হঠাৎ খুব প্রাসঙ্গিক হয়ে গেছেন। এটা আমার মনে হয়েছে, এটা আপনাদের সঙ্গে আলোচনা করা উচিত। কিন্তু আলোচনা করতে গিয়ে এত বেশি অন্যরকম উপাদান আসছে, অর্থাৎ আহ, এখন তো পলিটিক্সটা ঠিক সিরিয়াস পলিটিক্স না, তার মধ্যে অবাঞ্ছিত উপাদান এত থাকে যে তারা এত গুরুত্ব পায় যে গুরুত্ব যেগুলো পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না, এবং গুরুত্বহীন যেগুলোর সঙ্গে আমাদের ডে টু ডে জীবনের কোনো সেরম ভাবে মূল্য নেই, সেগুলো উঠে আসছে। এবং বাইনারি পলিটিক্স, ধর্ম নিয়ে পলিটিক্স, এক জায়গায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আরেক জায়গায় 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, এক জায়গায় মন্দির আরেক জায়গায় মসজিদ, এগুলো তো আসছে। কিন্তু যে দুজন মানে নেমসেক এমএলএ রুলিং পার্টির, যারা কোনো প্রাসঙ্গিক ছিলেন না, তারা প্রাসঙ্গিক হচ্ছেন। একজনকে পুলিশের উম, ঘর করার জন্য আমি একটু বেশি চিনি, আরেকজনকে আপনারা যেরকম সাধারণ মানুষ চেনেন, সেই রকম ভাবেই আম, রাজনীতিবিদ, যে হার্ডকোর পলিটিশিয়ান হুমায়ুন কবির, যিনি নানান দল বদল করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল, বা অন্যান্য অন্য দল করেছেন, হয়তো সিপিএম এ যাননি, সেই মানুষটিকে আমরা যেমন ভাবে চিনি সেরকম ভাবে চিনি। কিন্তু এই মুহূর্তে আহ মুর্শিদাবাদের যে আহ, রাজনীতিবিদ একেবারে হুমায়ুন কবির, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলার ধরন, সেটা কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় বলুন, জহর রায় বলুন, বা আমাদের হাল আমলের যারা আছেন হাস্যরসের, তাদের থেকেও বেশি কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট হচ্ছে। একটু আগে আমি একটা শর্টস দেখছিলাম, উনি কাকে কত সিট ছেড়ে দেবেন সেটা এত কুল ব্রেনে বলছেন, যে সত্যি বিশ্বাস করুন ভীষণ একটা এন্টারটেনমেন্ট হচ্ছিল, যে কংগ্রেসকে এতগুলো ছাড়বো কারণ অধীর বাবুর মাস বেস আছে, সিপিএম কে এতগুলো ছাড়বো, এমনকি ওবিসি, সেটাও ভাববেন না যে এরকম ভাবে আমরা ছেড়ে দেবো। সব জায়গায় একদম কুচবিহার থেকে কাকদ্বীপ আমার কাজ হচ্ছে এই এক্সিস্টিং যে দল তাকে ফিনিশ করা। কিন্তু মুশকিল হচ্ছে উনি এতবার পাল্টি খেয়েছেন, আমি আপনি কিন্তু
মানে হলো এ করে বলতে পারবো না যে উনি মানে আর পাল্টি খাবেন কিনা। অর্থাৎ 26-এর ভোটের রেজাল্ট যাই হোক, যদি ওনার কোনো দরদামের ব্যাপার থাকে, উনি যে আবার হঠাৎ করে পাল্টি খাবেন না এই গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু এই মুহূর্তে 26-এর ইলেকশনের আগে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু ওনার কিন্তু আছে। আবার দেখুন, পুলিশের ঘর করা মানুষ হিসেবে যে হুমায়ুন কবিরকেও বেশি চিনি, তার সম্পর্কে বলতেই পারি যে উনি ভীষণভাবেই উচ্চাকাঙ্ক্ষী। এবং উচ্চাকাঙ্ক্ষী তো অনেকেই হন, তার জন্য তো একটা ব্রিদিং টাইম দিতে হয়। তিনি কোনোদিনই ব্রিদিং টাইম দেননি। অর্থাৎ যখন 34 বছরের রাজত্ব চলেছে বাম জমানায়, তখনও তার মধ্যে বুদ্ধবাবু বনাম সুভাষ চক্রবর্তীর যে একটা আহ, ছিল যুদ্ধ, সেটার মধ্যেও কিন্তু উনি হাত পাকিয়েছেন। আমরা সবাই জানি সেই হাত কাটা দিলীপ থেকে আরম্ভ করে আরো কত কত সেই জ্যোতির্ময়ী শিকদারের স্বামী, তাদের ছাপা মারা, তাদের হোটেলে গিয়ে ছাপা মারা। তারপরে ফুটবলার একজন কে ছিলেন, উম, মানে একটা সবসময় উনি একটা 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 লাইম লাইটে থাকতে চান। অর্থাৎ পুলিশের চাকরিতে থেকে একটা লাইম লাইট উনি সবসময় কিন্তু আহ মানে চেস করে গেছেন। এবং তারপরে যখন জমানা বদলালো, তখনও তিনি যে রিটায়ার, মানে আগাম রিটায়ার করবেন, অর্থাৎ ভলান্টারি রিটায়ারমেন্ট নেবেন ওই 21-এর ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, সেটা তার কাছের মানুষ হিসেবে উম আমি এইটুকু অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, পঙ্কজ দত্ত সাহেব তার খুব কাছের, অন্তত আহ, চাকরি সূত্রে খুব কাছের মানুষ ছিলেন। তিনি রিটায়ার করে গিয়েও কিন্তু সম্পর্ক রাখতেন আহ আমার হাজবেন্ডের সঙ্গে। কিন্তু কি অদ্ভুত ভাবে তিনি যেদিন আহ কি বলবো চাকরিটা ছাড়লেন, ভোটের জয়েন করবেন, দলে জয়েন করবেন, তিনি কিন্তু ঘুণাক্ষরেও পঙ্কজ দত্ত সাহেবকে জানতে দেননি। কিন্তু অনেক পার্সোনাল কথা, অনেক কষ্টের কথা কিন্তু উনি শেয়ার করতেন বা বলতেন। পঙ্কজ দত্ত সাহেবের যা স্বভাব, তিনি কিন্তু তার সমস্ত উম, যে পুলিশের যার তাদের তাদের জুনিয়র হোক বা সহকর্মী হোক বা সাবঅর্ডিনে হোক, সবার সঙ্গে কিন্তু তার ব্যক্তিগত স্তরে ভীষণ ভালো রিলেশন ছিল। কিন্তু তিনি যখন হঠাৎ ব্রেকিং নিউজ হিসেবে টিভিতে দুপুরবেলা, আমার এখনো মনে আছে, দেখলেন, তখন কিন্তু একটু অবাক হয়েছিলেন যে এত কথা শেয়ার করা যে হুমায়ুন কবির, তিনি এত বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, একবার ঠিক আহ, তার মতন কজনকে জানিয়েছিলেন সেটা টিভি থেকে জানতে হয়েছিল। তখন থেকেই, তার আগে থেকে অন্তত ব্যক্তিগতভাবে আমি জানতাম যে এই হুমায়ুন কবির কিন্তু ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং তিনি ব্রিদিং টাইম নেন না। এবং হাল আমলে একটি সাক্ষাৎকার, জানি না সেটা পেড সাক্ষাৎকার কিনা, তিনি কিন্তু বলেছেন যে রাজনীতিতে আসা তার বড় ভুল হয়েছে এবং তিনি কোনোদিন ফেল করেননি। আহ, তিনি কিছু একটা না করে রাজনীতি থেকে বিদায় নেবেন না, তিনি রাজনীতিতে থাকবেনই এবং 26-এ বিধানসভা যাবেনই। আপনারা জানবেন যে উনি কিন্তু শুধু এমএলএ হননি, উনি সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব পেয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন। এবং সেই মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুখ্যমন্ত্রী তার থেকে কিন্তু এরও নেওয়া হয়েছিল। অর্থাৎ বেশি দিন তিনি কিন্তু মন্ত্রিত্ব এনজয় করতে পারেননি। এটা তো তার পক্ষে ভীষণ ভাবেই কষ্টের, অপমানের। কিন্তু তিনি কিন্তু এত হজম করার মানুষ নন। তিনি কিন্তু যাচ্ছেন পরবর্তীকালে ঠাড়ে ঠোড়ে বা অন্য কোনো একটা বাইটে আমি দেখলাম যে কোনোভাবে তিনি এটাকে সমর্থন করছেন। এবং তিনি যে কনফিডেন্সের সঙ্গে বলছেন যে 26-এ তিনি আসবেনই ফিরে বিধানসভায় এমএলএ হিসাবে, সেটা কিন্তু বোঝাই যায় যে অনেক দূর কিন্তু তিনি যোগাযোগ রাখছেন। এবং কার সঙ্গে রাখছেন সেটা $1,000,000 কোয়েশ্চেন। কিন্তু এইটুকু আহ যতটুকু পুলিশের ঘর করতে গিয়ে রাজনীতিটাকে বুঝেছি, তাতে কিন্তু জানি যে এই তৃণমূল জমানায় 2011 থেকে প্রচুর আইপিএস অফিসার এই পলিটিক্সে এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সেই রকমই একজন
উচ্চাকাঙ্ক্ষী এবং একেবারেই ধৈর্য ধরতে পারেন না যে পুলিশ থেকে আসা হুমায়ুন কবির তিনিও কিন্তু ঘোট পাকাচ্ছেন, অর্থাৎ মুর্শিদাবাদে একটা কিছু পাকাচ্ছে। আমরা দেখেছিলাম সেই সাগরদিঘিতে সেই বাইরন বিশ্বাস। আমরা অনেক যারা একটা সংসদীয় গণতন্ত্রে একটা বিরোধী দল, তার একটা সবার একটা অধিকার আছে এইরকম গণতন্ত্রে সবাই জিতে আসার, এত যে উপচে পড়া রুলিং পার্টির একটা টইটম্বুর অবস্থার মধ্যেও আমরা বাইরন বিশ্বাসের মধ্যে যে একটা স্ফুলিঙ্গ দেখেছিলাম সেটা বেশি দিন টিকতে পারেনি। তৃণমূল কিন্তু গ্রাস করে নিয়েছে। এখন আর বাইরন বিশ্বাস সম্বন্ধে কারোর কিছু আর ধারণাই নেই। তিনি কোথাকার এমএলএ, আদৌ এমএলএ আছেন কিনা, কিভাবে বিধানসভায় বসেন আমরা কিচ্ছু জানি না। তেমনি মুর্শিদাবাদ তো একটু পথ দেখিয়েছিল, সেই সিরাজদৌল্লার আমল থেকে কিন্তু বাংলায় মুর্শিদাবাদ পথ দেখাচ্ছে। যদিও সেই স্বাধীনতার সূর্য কিন্তু সিরাজদৌল্লার হাত ধরেই মুর্শিদাবাদে অস্তমিত হয়েছিল। কেন জানি না 26-এ কি সেই মুর্শিদাবাদ থেকেই পশ্চিমবঙ্গে একটা নতুন ধরনের ইকুয়েশন, যেটা গণতন্ত্র প্রেমী যে কোনো মানুষের পক্ষেই একটা আশার আলো। আমার আপনার যারা আমরা গণতন্ত্র ভালোবাসি, এই একতরফা এই যে কি বলবো, যে বিরোধী শূন্য যে রাজনীতির একটা কালচার চলছে 2011 থেকে বিশেষ করে, আমরা তার আগেও সিপিএম এর রাজত্ব দেখেছি, কিন্তু সেখানে বিরোধীদের ইতিউতি দেখা যেত। কোনো একটা জেলা পরিষদ অন্য দলের হতো, দুই একটা এমএলএ থাকতো, কিন্তু এই মুহূর্তে আমরা 2011 পর থেকে একটা করাল গ্রাসের মধ্যে আছি। আমরা যারা গণতন্ত্র প্রেমী তারা আশা করব যে এই হুমায়ুন কবিররা একটা নতুন ধরনের রাজনীতির একটা ইকুয়েশনের মধ্যে একটা বীজ বপন করবেন কিনা। যদিও জানি যে এনারা কিন্তু যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারেন, কিন্তু যে কথাটা আমি বলছি যে যিনি চলে গেছেন তিনি কিন্তু এই আশঙ্কাটা করেছিলেন যে মমতা ব্যানার্জি যে একটা ইকুয়েশন নিয়ে একটা রাজনীতি খেলেন, সংখ্যালঘুদের রাজনীতি, সংখ্যালঘুদের সবাই তোষণ করেছে, কিন্তু ওনার মতন এত ওপেন ভাবে সংখ্যালঘু তোষণ, আবার সংখ্যালঘুরা বলেন যে আসলে তোষণ করলেই হয় না, কাজ করতে হয়, কাজ সেভাবে করেননি। সেইটার জোরে মমতা ব্যানার্জি যে বলিয়ান ছিলেন, তারপরে নিজেরই ডেকে আনা যে বাইনারির রাজনীতি, সেখানে হয় মা নয় বৌমা, হয় হিন্দুত্ব নয় মৌলবাদী, হিন্দুত্ব নয় মৌলবাদী মুসলমান তোষণের মাধ্যমে একটা ব্যালেন্সের খেলা, সেটা এতদিন খেলেছিলেন। যিনি চলে গেছেন তিনি কি বলে গেছিলেন একবার শুনি। এবং মুসলিম ভোটের যেভাবে উনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, তাতে আগামী 10, 20, 25 বছরেও কিন্তু তৃণমূলকে হটানো এই রাজ্য থেকে শক্ত। অপোজিশন আর ডিভাইডেড হাউস, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি কারোর মধ্যে কারো ঐক্য নেই এবং একটা ইউনাইটেড কোনো ফ্রন্টও খুলতে পারবে না। সো হার রেজিম ইজ ইনট্যাক্ট। কোন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মমতা ব্যানার্জির দল বা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দল, যে দলে তার কথা ছাড়া কিছু হয় না, সেখানে বারবার তারা জিতে আসেন, সেই ইকুয়েশনটাই হয়তো উনি আবার মনে করালেন। কিন্তু একেবারে শেষে আমি বলবো যে উনি তো এতটা পলিটিক্স দেখে যাননি, কিন্তু দূরদর্শী ছিলেন। তাই সংখ্যালঘুরা যে অভিযোগটা এখনকার শিক্ষিত সংখ্যালঘুরা বলেন যে সংখ্যালঘু তোষণটা মমতা ব্যানার্জি দেখিয়ে করেন, আসলে কিন্তু করেন না, একটা লোক দেখানো। অর্থাৎ সংখ্যালঘুরা কতখানি ক্ষতিগ্রস্ত বা চাপা থাকেন, তাদের অনেক সময় কষ্ট চাপা থাকে, যেটা করা উচিত না কোনো রাষ্ট্র নেতার, কোনো রাজ্য নেতার, কোনো দলীয় নেতার বা কোনো দলনেত্রীর, বা যিনি মুখ্যমন্ত্রী হিসেবে সবার মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে কোনোভাবেই এই সমস্ত কথা বা কাজ বেরোনো উচিত না। বা তার অনুগতরা যেভাবে এই কাজগুলো করে, সবটা মিলিয়ে তিনি কি বলে গেছিলেন একটু শুনি, আর শুনতে শুনতে বিদায় নিই। ধন্যবাদ। কিন্তু প্রশ্ন হলো যে কেন বলতে পারেননি যে কেষ্টমণ্ডল, এই যে নুরুল হুদা কাজীবাড়ির ছেলে, হাজি, মক্কা থেকে হজ করে এসছেন, মিথ্যা কথা বলার লোক না, 23 বছর রূপপুর ব্লকের তৃণমূল সভাপতি, তাকে গাজার কেস দিয়েছে, তার ছেলেকে গাজার কেস দিয়েছে। কেন অনুব্রত মণ্ডলকে হাত ধরে হিড় করে টেনে নিয়ে আপনার জেলে ঢুকিয়ে দিতে পারেনি ওখানকার এসপিরা? অপদার্থ কতগুলো এসপি নামে পদবচ্চনা,
এইভাবে 7-8টা এসপি কাটিয়েছে, ওখানে অনুব্রত মণ্ডল যা বলছে তাই করেছে। অনুব্রত মণ্ডল এই এসপিগুলোকে কমোডের মতো ব্যবহার করেছে। shame on them। 294টা আমাদের বিধানসভা, 294টা বিধানসভার মধ্যে 64টা বিধানসভাকে ইয়ারমার্ক করা গেছে, যে 64টা বিধানসভাতে মাইনরিটি কমিউনিটি যা বলবে তারাই এমএলএ বের করবে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এমএলএ বের করতে পারবে না। তাহলে 294টার মধ্যে 60টা যদি 64টা যদি আপনি এমএলএ মুসলিম কমিউনিটি যা বলবে তাই হয়, তাহলে পড়ল 230 আপনি কি ফাইট করবেন? দুধেল গাইকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইমাম কনক্লেভ থেকে আপনি বলছেন এখানে ভোট দাও, ঈদের মঞ্চ থেকে বলছেন আমাদেরকে ভোট দাও, আমাদেরকে রাখো, আমরা তোমাদের রক্ষা করব। এইটা কোনো স্টেটসম্যানের কথা না, এইটা কোনো রাষ্ট্রনেতার কথা না, এইটা হচ্ছে একজন খুব নিচ মাইন্ডেড কোনো একজন পলিটিশিয়ানের কথা, যেটা কখনো কোনো রাষ্ট্রের পক্ষে সমীচীন না। সেটা হচ্ছে যে হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ যে কথা বলেছিলেন, ববি হাকিম কলকাতার মহানাগরিক হয়ে যে কথা বলেছেন, এগুলো অপরাধ, এগুলো আইনের চক্ষে অপরাধ, একটা ক্রিমিনাল অপরাধ। সেই ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জি নীরবতা আমাদের বিস্মিত করেছে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি কেন নীরব থাকবেন? আপনি কেন হুমায়ুন কবিরকে বলতে পারেননি যে তুমি অন্যায় করেছো, তোমার বিরুদ্ধে আমি দলগতভাবে অ্যাকশন নেব, আমি তোমার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেব? কেন ববি হাকিমকে আপনি ওখান থেকে বসিয়ে দিননি? কেন ববি হাকিমের বিরুদ্ধে প্রকাশ্যে বলতে পারেননি যে তোমার এই কমেন্টটা আমি সমর্থন করছি না? আপনি কিন্তু তখন ওদের প্রশ্রয় দিয়ে গেছেন, আপনি বলেছেন আমি জানি না, আমি তো শুনিনি। দিস ইজ